শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে কাঁপছিল মন, নিরালা রকম ডাক নামলো পরাগে। কে হারায় ইশারায় সারা দাও ফেলে আসা গান, রূপকথা চুপ কথা ফুরফুরে এক রোদের জন্মদিন। মন পাহারা বন পাড়া আজ খোলা আলটুসি ক্যান্টিন। কোচবিহার সিকনের পক্ষ থেকে আজকের এই বিশেষ আড্ডায় আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ পর্বে আমরা 31শে ডিসেম্বর একদম বছরের শেষ দিনটাতে এসে উপস্থিত হয়েছি। আর এই শেষ দিনে সারা বছরের সমস্ত মান অভিমান, দুঃখ বেদনা, আনন্দ সব কিছুকে নিয়েই আমরা ছোট্ট ছোট্ট করে স্মৃতিচারণে থাকব এবং আগামী যে বৎসর আগামীকাল থেকে শুরু হচ্ছে তার একটা ছোট করে প্ল্যানও করে নেব সবাই মিলে। তবে সবার আগে আজকে পরিচয় পর্ব সেরে নিচ্ছি। আমার একেবারে বাঁ দিকে যিনি রয়েছেন তিনি প্রখ্যাত নাট্যকার, শিল্পী, লেখক। আর কি কি পরিচয় দিতে হবে সেগুলো আমার জানা নেই, তবে সবটাই বলা যেতে পারে। একজন আদ্যপান্ত সাংস্কৃতিক মানুষ কল্যাণময় দাস, নমস্কার। আমার ডান দিকে রয়েছে এই সময়কার বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি, বলা যেতে পারে কোচবিহারের গর্বও বলা যেতে পারে এক কথায়, আমাদের সকলের অত্যন্ত প্রিয় নীলাদ্রি দেব। নমস্কার নীলাদ্রি, তোমাকে স্বাগত জানাচ্ছি। আর আমার পাশে রয়েছে মৌপিয়া ঘোষ, এই প্রজন্মের উঠতি শিল্পী, গানকে ভীষণভাবে হৃদয় দিয়ে ভালোবাসে এবং গানটাকে করতে ভালোবাসে। আর আমি বরাবরের মতো বাপি সূত্রধর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আড্ডায়। কল্যাণদার কাছে যাব। কল্যাণদা, এই তো আজকে একটা বছর আমরা শেষ করে আজকে একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আগামীকাল নতুন 2026 শুরু হতে চলেছে, নতুন একটা বৎসর। কত ভাবনা চিন্তা আমরা প্রতি বছর শেষে অবশ্যই এটা করে থাকি, কিন্তু সারাটা বছর সেগুলো ঠিকঠাকভাবে হয় কি হয় না সেটার হিসাব কিন্তু আমরা কিন্তু জীবন শেষে হয়তো মেলাতে পারি না। তো তোমার কাছেই আসবো। তুমি অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষ এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও। তো এই যে সারাটা বছর কাটলো, কিভাবে কাটলো তোমার? জৈবিকভাবে খাদ্য আহরণ, ঘুম এবং যা বাতক কর্ম যা করতে হয় সেইভাবেই কাটলো, অন্যান্য জীবজন্তুদের মতো। একদম। আর শুভ কর্ম যদি বলি? শুভ কর্ম সেই অর্থে কিছুই হয়নি। বাবা একটা ছোটবেলায় কথা বলতো, আমার ছোটবেলায় বাবা মাঝে মাঝেই বলতো, একটা কাজ দিয়ে বলতো, এই কাজটা করতো দেখি পারিস নাকি। অনেকক্ষণ চেষ্টা করার পর পারলাম না। তুই এটা 12 মাস চেষ্টা করবি, পারবি না, এবং 365 দিনেও পারবি না। তো ফলে আমাদের জীবনটা ওই রকম, 12 মাসেও আমরা পারি না, 365 দিনেও পারি না। এবং আরো যদি আমরা এর ভাগ করতে থাকি সময়গুলোকে দিয়ে, সেই সময়গুলো অতি নচ্ছার ভাবে আমরা ফুকে দেই, ফুকে দেই আর কি। আমাদের বিশিষ্ট নাটককার এবং নাট্য নির্দেশক শ্রী হরিমাধব মুখোপাধ্যায়, আমার গুরুদেব, উনি আমাকে বলতেন, জীবনটা তো ফুকে দিলি। এই জীবনটা ফুকেই দিলাম। একদম। আবার সেই একই নিয়মে আমরা বছর শেষে এসে হিসাব করতে বসি যে কি পেলাম কি পেলাম না। আবার নতুন রেজলিউশন, নতুন চিন্তা ভাবনা, যে নতুন বছরে তোমার কি হবে, তোমার চিন্তা ভাবনা কি কি থাকবে ইত্যাদি ইত্যাদি। আবার সেই প্রথাগতভাবে একই প্রশ্নের সম্মুখীন হই এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমরা অপরের দিকে ছুটে দিই। তা নীলাদ্রি রয়েছে। নীলাদ্রি কবিতায় যথেষ্ট বলিষ্ঠ এবং যথেষ্ট ভালো সুবক্তা বলা যেতে পারে। নীলাদ্রিকে জিজ্ঞাসা করব যে কবিতা তো তোমার হৃদয়ের কাছাকাছি এবং তোমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই যে গোটা বছর আমরা পেরিয়ে এলাম,
কি কি কাজের সঙ্গে যুক্ত থাকা হয়েছে? শুভকর্ম, আমি কল্যাণদার মতন ওই জৈবিক কাজের কথা যাচ্ছি না। আসলে আমার মনে হয় যে বাপিদা, যে আমাদের যে বলটা প্রথম থেকে গড়িয়ে দেওয়া হয় জন্মের পর থেকে, বলটা না গড়িয়েই যায়, বিভিন্ন পথের মধ্য দিয়ে চলতে থাকে। তো আমাদেরও জীবন আমরা হয়তো বা ভেবে রেখেছি 2023-এর শেষে এসে 2024 এভাবে যাবে, 2024-এর শেষে ভেবেছি 2025 এভাবে যাবে। আমাদের পরিকল্পিত জীবন নেই, আমাদের জীবন রহস্যাবৃত। এই রহস্য আছে বলেই হয়তো জীবনের মানেটা বোঝা যায়। আর 2025-এ এসে যখন ভাবছি 2026টা কিরকম হবে, একটা পরিকল্পনা নিশ্চয়ই থাকে, কিন্তু সেই পরিকল্পনা ধরেই যে জীবন চলে তেমনটা না, এবং তা চলে না বলেই জীবনের সেই আবার মাধুর্য। পরিকল্পনাহীন ভাবেও জীবন চলে না, এটাও ঠিক। একদমই তাই, একদমই তাই, দুটোই কিন্তু এই যে এই তুলা যন্ত্রের সেই কাজ, ঠিক ঠিক ব্যালেন্স করে চলতে হয়। আমরা এই ব্যালেন্স করে করেই জীবনটাকে কিছুটা ঠেলে ঠেলে হোক বা গড়িয়ে হোক, যেভাবেই হোক এগিয়ে নিয়ে যাচ্ছি নিজেদের মতন করে। এক একজনের চলার গতি এক এক রকমের, তাই না? একদম। তো আমাদের মধ্যে সবচেয়ে একদম এই প্রজন্মের বলা যেতে পারে শিল্পী রয়েছে মৌপিয়া। মৌপিয়া, তুমি তো গান গাইতে ভালোবাসো। আজকে আমরা প্রথম গানটি কি গান শুনবো? মান্না দের। আচ্ছা, তোমার কাছে একটা জানি যে ধরো এখনকার শিল্পীরা যারা রয়েছে তারা কিন্তু পুরোনো দিনের শিল্পীদের অনেকেই চেনে না। মান্নাদের গান গাইতে মানে শোনে কিনা জানি না, ঠিক আমি ঠিক শিওর নই। হেমন্ত মুখোপাধ্যায়কে কতটা শুনেছে আমার ঠিক জানা নেই। সেইখানে দাঁড়িয়ে তুমি মান্নাদের গান গাইছো, মান্নাদের গান কি তুমি নিয়মিত শোনো? ভালো লাগে, ভালো লাগে জন্যই তো নিশ্চয়ই তুমি এই গানটা বেছেছো। ঠিক আছে, আমরা গানটা শুনে নিই। মৌপিয়া আমাদের সামনে এত সুন্দর একটি গান বেছেছে, চলুন আমরা শুনে নিই। খুব সুন্দর, যেন আসরটা জমে উঠলো সদ্য। আমরা এত সুন্দর আলোচনায় রয়েছি। তবে এই যে একটা শীতকাল যখন এখন জাঁকিয়ে পড়েছে, বেশ তোমার মাথা টুপিও রয়েছে, সেটা প্রমাণ করছে সেটা। এই জাঁকানো শীতের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো পরপর উৎসব আমরা পেয়ে যাই। যেমন বড়দিন চলে গেল, বড়দিন আমরা ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। তারপর এই যে আজকে 31শে ডিসেম্বর, সমস্ত পৃথিবীতে বলা যেতে পারে আজকে 31 ডিসেম্বর ছাড়লেই না আমাদের কত আজকে প্রোগ্রাম। হ্যাঁ, 31শে ডিসেম্বরে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষের প্ল্যান রয়েছে, আগামীকাল তো রয়েছে। এবং এই দিনভর এই উৎসবগুলো আমরা কিছুদিন আগে পেরিয়ে এসেছি বইমেলা, আমাদের কোচবিহার বইমেলা আমরা পেরিয়ে এসেছি। সেখানেও নীলাদ্রি, তুমি এবং আমরাও অনেকেই ছিলাম কম বেশি হিসেবে। তো এই যে বিভিন্ন ধরনের প্রত্যেকের আলাদা আলাদা প্ল্যান রয়েছে। যে মেয়েটি কোনো কিছুর সঙ্গে যুক্ত নয় তারও কিন্তু একটা প্ল্যান থাকে যে আমি 31শে ডিসেম্বর একটা সুন্দর চুড়িদার পরে একটু লিপস্টিক দিয়ে রাস্তায় বেরোবো, একটা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো অন্তত পক্ষে। আবার যে কিছুই লিখতে পারে না সেদিনও কিন্তু হয়তো সে একটা উইশ হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক সে কিন্তু পাঠানোর চেষ্টা করে অন্তত। তো এক একজনের প্ল্যান এক এক রকম। তো আজকে ধরো এই যে নতুন বৎসরে
তোমার প্ল্যান কি হবে সেটা যদি আমি ওই প্রথাগতভাবে একই কোশ্চেনই জানবো। হয় না, আমাদের তো মাপা জীবনের একই প্ল্যানে চলে না জীবন, তবু একটা আমরা গোল সেট করি, একটা টার্গেট সেট করি। নীলাদ্রির কথা অনুযায়ী সেই সূত্র ধরেই বলি যে নতুন বছরে কি কি কাজ করার প্ল্যান আছে? না আমি মানে তুমি তো অনেক বড় বড় জায়গায় ইতিমধ্যে কাজ করেছো, সেই জন্য বলছি। হ্যাঁ, নতুন বছরে আমার অনেকগুলো বেসিক্যালি বেশ কিছু ছবির শুটিং আছে, মানে মানে বড় বড় পরিচালক, সৃজিতের ছবি বা আমাদের নন্দিতাদির সাথে বেশ কিছু কাজ আছে, তারপর কিছু সিরিয়ালের কাজ আছে। নতুন বছরটা আমার মনে হচ্ছে মানে 2026-এ আমার হয়তো প্রচুর কাজ আর কি, মানে মূলত শুটিং এর কাজ, যে কারণে আমি থিয়েটারের কাজটা না একটু আমার প্রায়, তুই তো জানিস থিয়েটারের কাজটা আমার এই মুহূর্তে প্রায় করতেই পারছি না আর কি, বিভিন্ন কারণে, এবং এত ট্যুর থাকে সেই কারণে। কিন্তু তবুও যে কথাটা আমি বলি, সবাইকেই বলি যে প্ল্যান আসলে খুব মিডিওকার মানুষদের জন্য। প্ল্যান খুব বিরাট স্তরের মানুষদের একটাই নির্দিষ্ট প্ল্যান থাকে, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, একদম একটা পিন পয়েন্ট, তারা একদম পিন পয়েন্ট। কিন্তু আমরা তো একদম মিডিওকার, আমাদের প্ল্যান না এই বুধবার এটা করবো, বৃহস্পতিবার এটা করবো, স্ক্যাটার্ড আমাদের প্ল্যান। যে কারণে কি হয়, আমাদের কোনো প্ল্যানটাই না সম্পূর্ণ হয়ে ওঠে না। কোনো উইশ আর কি, উইশ প্ল্যান বলতে উইশ তো আমাদের ইচ্ছাগুলো, আমাদের করতে চাই, হ্যাঁ যে যা করতে চাই। ফলে আমরা কি করতে চাই এইটা না আমরা বেশিরভাগ মানুষই আমরা জানি না আমরা কি করতে চাই। সব থেকে বড় জায়গা এটা। ধর আমি, নীলাদ্রি আছে এখানে, ও নীলাদ্রির কবিতার তো আমি মানে কি বলবো, আমার প্রিয় কবি, অন্যতম প্রিয় কবি আর কি। তো এটা নীলাদ্রি ভালো বলতে পারবে। আমি ধর একটা বর্ণ দিয়ে শুরু করলাম কোনো একটা লেখা, আমি মিডিওকার হয়ে বলছি একটা জায়গার থেকে। নীলাদ্রি কি করে, নীলাদ্রি সেটা বলবে। একটা বর্ণ দিয়ে শুরু করলাম, আমার একটা স্কেচ থাকলো যে আমি এইটা করতে চাই আমার নাটকের মধ্যে বা আমার উপন্যাসের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত আমি দেখি যখন শেষ হয়ে গেল, তখন আমি যেটা করতে চাইছিলাম সেটা না কেমন করে ঘুরতে 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 আসে একটা অন্য একটা বিষয়তে চলে যায়, ওটা আমার কন্ট্রোলেই নেই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নৌকোডুবি লিখছেন, তিনি তার আগে একটা ছোট একটা স্কেচ করে রাখছেন যে আমার নৌকোডুবি এইভাবে শেষ হবে, এবং সেইভাবেই শেষ হয়েছে। তার শেষটুকু সে চিন্তা করে সেখান থেকে শুরুটা শেষ করে। একদম এইটা একরকমের। আবার ফেলিনির কথা যদি বলিস, তার কোনো, যখন সে শুটিং করতে যায় অভিনেতা অভিনেত্রী স্ক্রিউ নিয়ে, তার কোনো স্ক্রিপ্ট থাকে না। তো অন স্পট সে কোনো একটা কিছু দেখলো, সেইটার উপর একটা স্ক্রিপ্ট তৈরি করে এবার ওটা ইম্প্রোভাইজ করতে থাকে অভিনেতা বড় বড় অভিনেতারা। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে দেখেছি তার পুরো স্কেচ করা, মানে ছবি স্ক্রিপ্ট বলা হতো একদম একদম, এবং কোথায় প্রপস থাকবে, কোথায় কে দাঁড়াবে, কোথায় অভিনেতা কি করবে, পূর্ণাঙ্গ চিত্রনাট্য, একদম চিত্রনাট্য। অর্থাৎ মানে সিনেমা তৈরি করতে গেলে প্রায় 26-27টা ডিপার্টমেন্ট লাগে। এই 26-27টা ডিপার্টমেন্টেরই সমস্ত কিছু চিন্তনটা একদম ওই জাবদা খাতায় সত্যজিতের করা থাকতো, এবং ওটাই কিন্তু বিভিন্ন মানে এই যে ফিল্ম স্কুলগুলোতে মানে শিক্ষার একটা বড় উপকরণ অবশ্য। এবং তার বিপরীতে ওই ফেলিনির কথা বললাম, ঠিক, তার নিজস্ব কোনো স্ক্রিপ্ট ছিল না। স্ক্রিপ্ট হতো কখন, আফটার রিলিজিং দ্য সিনেমা, তখন বসে ওটা স্ক্রিপ্ট লিখতেন। এটা কিন্তু আমার মনে হয় যে কোথাও একটা বহুস্বরেরও প্রতীক। মানে কোনো একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে আমরা গন্তব্যে পৌঁছবো না, অনেকগুলো রাস্তা গিয়ে গন্তব্যে পৌঁছবো। একদম আমাদের এটা সম্পূর্ণভাবে নোট খাতায় চিত্রিত থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হবে। ঠিক তাই। মানে সেটা যদি মানে একটা জায়গায় চিত্রিত হয় যে শেষ পর্যন্ত ছবিটা দেখা যাচ্ছে, তাহলে সেই মেথডটা অবশ্যই রামকৃষ্ণ দেব তো বলেইছেন একদমই তাই। আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাতে আমরা সবাই মিলিত হতে চাই, জীবন কেটে যাক সেইভাবেই। নীলাদ্রি, এই যে বইমেলা কাটলো, বইমেলাতে তোমার বই প্রকাশ পেয়েছে শ্রমণ ও কীর্তন, এখানে সেই একটা কপিও দেখতে পাচ্ছি। তো নতুন বছরের নতুন কোনো কাজ, নতুন ধরনের কোনো কাজে তুমি মনোযোগ দেবে, এরকম কিছু আছে? আসলে কাজগুলো চলতেই থাকে, কাজগুলো চলতে চলতে কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে যদি পাণ্ডুলিপি তৈরি হয়, তাহলে পরে সেটা প্রকাশকের কাছে পৌঁছয়, প্রকাশকের ইচ্ছে হলে সেটা বই আকারে আসে। তো আমার এই বইটি, যেটা শ্রমণ কীর্তন, 2025 সালের শেষেই প্রকাশ পেল,
এই বইটির কাজ কিন্তু শুরু হয়েছিল 2022 সালে। আচ্ছা 2022 থেকে 2025 সাল পর্যন্ত এই লেখাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জার্নির মধ্যে দিয়ে গেছে এবং 2025 সালে এসে সেটা সম্পাদিত হয়ে একটা গ্রন্থাগারে। প্রকাশকের ইচ্ছেতে সেটা প্রকাশিত হলো। কিন্তু ওই আর কি, তাহলে 2022-এ যখন শুরু হয়েছিল এটা হয়তো 2023-এই প্রকাশ পেতে পারতো, কিন্তু তা নয়, তারও একটা জার্নি গেছে। সেই জার্নির শেষটা 2025। আমি জানি না 2025 হয়তো পাণ্ডুলিপির জার্নির শেষ আর বইয়ের জার্নির শুরু। ঠিক ঠিক একদমই তাই। মানে বই যখন বই আকারে প্রকাশ পায় তখন সেটা সমাপ্তি বলা যেতে পারে। হ্যাঁ, পাণ্ডুলিপির সমাপ্তি, পাণ্ডুলিপির সমাপ্তি বা একটা জার্নির সমাপ্তি হলো। তাও না কিন্তু বাপি, লেখকের জার্নি সমাপ্ত হয় না। না, জার্নি সমাপ্ত হয় না। আবার তো বড় বড় লেখকেরা কি করেন, প্রথম এডিশনটা বের হয়ে যাওয়ার পরেও অন্ততপক্ষে বার চারেক সেটা এডিটেড হয়, সেটা তো মানে সেলের চারেক, এবং দেখবি পঞ্চম যে এডিশনটা বেরোবে প্রথম এডিশনের সাথে পঞ্চম এডিশনের অনেক পার্থক্য হয়। আচ্ছা 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 ঠিক, আচ্ছা। অনেক পার্থক্য হয় আমাদের ভারতবর্ষে। আচ্ছা আচ্ছা। বিদেশে অন্যরকম ব্যাপার। বিদেশে না, এখানে যেমন লেখকের মাঝখানে একজন প্রকাশক আর কেউ নেই, লেখক আর প্রকাশক একদমই। কিন্তু মানে আমি জানি না, আমার একদম এত ছোট জায়গা থেকে আমি একটা আমার অনুভূতি বলি। একটা গান যখন তৈরি করি, সুর হয়ে গেল, মানে ধরো রেকর্ডিংও হয়ে গেল, তারপর মনে হয় এই জায়গাটা সুরটা একটু পাল্টালে কি ভালো হতো, এই কথাটাকে একটু এডিট করলে মনে ভালো হতো, এটা কিন্তু চলতে থাকে। এটা আমি হয়তো অত্যন্ত ছোট, আমি একটা ছোট জায়গা থেকে বললাম, কিন্তু এটা বোধহয় অনেক বড় বড় শিল্পীদের ক্ষেত্রে একই ব্যাপারই হয়। না রে বাবু, ছোট বড়র বিষয় না, বিষয়টা তো ক্রিয়েশন, ছোট বড় হ্যাঁ। কোনো বিষয় হয় না। হ্যাঁ, তো ফলে এই কেউ যে হয়তো লাইমলাইটে আসলো, সেটাও আলাদা ব্যাপার। লাইমলাইটে আসা মানে সে বিরাট বড় হয়ে গেল তা কিন্তু না। মানে এই ব্যাপারটা, কারণ এই যে স্পৃহা বা এই যে একটা চিন্তন, এটা কিন্তু সবসময় সবার মধ্যেই থাকে আশা করি, মানে আমার মনে হয়। তোমার একটা প্রোডাকশন তৈরি হয়ে গেল, প্রোডাকশন হয়তো মঞ্চায়িত হওয়ার পরে তোমার মনে হলো এই সিনটাকে একটু অন্যভাবে করা যেতে পারতো। তখন না, সেইটা না নীলাদ্রি, সেটা হয়তো তোমার দ্বিতীয় মঞ্চায়নে তুমি করতে পারলে, কিন্তু একবার বই হয়ে গেলে সেটা দ্বিতীয় এডিশনে করতে হবে, দ্বিতীয় এডিশনে করতে হবে, ওই কিংবা এডিশনে আর সম্ভব না, সেই এডিশনে সম্ভব না। নেক্সট এডিশন। কিন্তু ফিল্মে বা সঙ্গীতে একটা রিলিজ হয়ে গেল, ফিল্ম একটা রিলিজ হয়ে গেল, সেটা আর সম্ভব না। সম্ভব। ঠিক, সেটাকে কাটা যেতে পারে 16 3 ঘন্টার ছবি ছিল, সেটা সেকেন্ড এডিশন হবে না, সেকেন্ড এডিশন হবে না। একদম। গান তো বেরিয়ে গেল, একদমই সিনেমা বেরিয়ে গেল, বইটাতে চেঞ্জ করা যেতে পারে সেকেন্ড এডিশন। হ্যাঁ, মানে একদমই তাই। লিভিং পারফর্মিং সেগুলো চেঞ্জ করা যায়। মৌপিয়া, সেটা তোমার কাছে অনেক চলে আসি। ঠিক। মৌপিয়ার এই যে নতুন বছর, গান শিখছো তুমি এখনো, তাই তো? তো গান নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে? বিভিন্ন ছোট বড় বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছ, তো সেখান থেকে কোনো রকম গানকে নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা আছে নতুন বছরে তোমার? অবশ্যই একজন শিল্পী হিসেবে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? যে একটা ভালো মঞ্চ থাকবে, প্রচুর দর্শক থাকবে, তাই তো? যে তোমার গান শুনে সবাই তালি দেবে, বাহবা বলবে, এটাই তো একজন শিল্পীর একমাত্র চাহিদা, একমাত্র খিদে। তো সেখান থেকে তুমি আরেকটা গান আমাকে শুনিয়ে দাও। কি গান শোনাবে? বেশ। You
অসাধারণ, সুন্দর। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। কল্যাণদা, হুম। আমরা একটু অন্য ভিন্ন বিষয়ে কথা বলি যে আমরা এতটা এগিয়ে এসেছি, আজকে 2026 পড়তে চললো, দেশ বা আমি যদি বলি বৃহত্তর ক্ষেত্রে আমাদের বিশ্ব রাজনীতি বলো, রাজনীতির একটা প্রবাহ মানে আমার ধারণা একটা অন্যদিকে বইতে শুরু করছে। বিশেষ করে আমার দেশের কথাই বলি, দেশ বা আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, এই যে একটা প্রবাহ, তোমার মনে হয় না যে প্রগতি, উন্নয়ন, শিক্ষা, সাহিত্য, মানুষের তো এদিকে প্রবাহিত হওয়া উচিত, চিন্তন মনন, কিন্তু ইনস্টেড অফ দ্যাট উল্টো দিকে, মানে স্রোত যেন উল্টো দিকে বইতে শুরু করেছে, মনে হচ্ছে না যেন সেই মানে ধর্ম, মানে মধ্যযুগীয় সেই সমাজে বর্বরতা। তো কি মনে হয় তোমার এই বিষয়টা? এইটা নিয়ে হ্যাঁ, নীলাদ্রি কিছুটা জানে। এইটা নিয়ে আমার এই 2025-এর আমার একটা নতুন নাট্যোপন্যাস প্রকাশিত হয়েছে, নীলাদ্রি যে পাবলিকেশন, অর্থাৎ শহরতলি, সেই পাবলিকেশন থেকেই আমার একটা নাট্যোপন্যাস প্রকাশিত হয়েছে। এবং সেটার মধ্যে সম্পূর্ণ যেই বিষয়টা তুই উত্থাপন করলি, এই বিষয়টাকেই পুরো ধরা আছে আর কি, সারা ভারতবর্ষের শুধু নয়, পশ্চিমবঙ্গের শুধু নয়, সারা পৃথিবীর প্রেক্ষাপটে। যার নাম হেল্লিশ। হেল্লিশ মধ্যে আমার মূল বিষয়টাই হচ্ছে যে আমরা হচ্ছে বেসিক্যালি মনে মনে, অর্থাৎ বাইরে প্রকাশ করি, মনে মনে না, বাইরে প্রকাশ করি যেটা, সেটা হচ্ছে আমরা সোশ্যালিস্ট, কিন্তু আমরা ভিতরে ভিতরে ক্যাপিটালিস্ট। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাই। এই ক্যাপিটালিজম হলে কি হয়, ভেতরে ভেতরে যখন আমার ক্যাপিটালিজম থাকে না, আমি সমস্ত কিছু গ্রাস করতে আমাকে ভেতর থেকে তাড়া দেয় আর কি, খোঁচায় ভেতর থেকে, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। এবং আমার বিরুদ্ধ মত হলেই তাকে হয় আমি দাগিয়ে দিই, সামাজিকভাবে কলঙ্কিত করি, কিংবা আরো বড় যদি আমার শক্তি হয়, রাষ্ট্রের মতো শক্তি, বিপুল শক্তি হয়, তাদেরকে আমরা মেরে ফেলি, কিংবা ভারভারা রাওয়ের মতো আমরা জেলে পড়ে দিই। এইটাই হচ্ছে সমস্ত পৃথিবীতে, এইটাই চলছে, এই রাজনীতিটাই চলছে এখন সমস্ত পৃথিবীতে। এবং আমাদের ভারতবর্ষে তো আরো সেটা আগ্রাসী। এই কারণে আগ্রাসী, ভারতবর্ষ যারা এই মুহূর্তে রাষ্ট্রের একদম উপর তলায় আছেন, যারা একদম উপর থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছে না ইগলের মতো, তারা বেসিক্যালি মনুবাদী। তো মনুবাদী হলে কি হয়, এই পৃথিবীতে না সব থেকে সহজ জায়গা, অত্যাচারের সহজ জায়গা হচ্ছে মেয়েরা, এবং সব থেকে সহজ জায়গা মেয়েদেরকে আবার নিজের দলে নিয়ে আসা। এই দুটোই কিন্তু একমাত্র মেয়েদেরকে দিয়েই সম্ভব। ফলে কি হচ্ছে, আমি একটা কোনো কিছু যখন আমি রাজনৈতিকভাবে আমি মানে ফেলা দেঙ্গে আর কি, ফেলা দেঙ্গে বলে না হিন্দিতে, ফেলা দেঙ্গে, প্রভাব বিস্তার করবে, সেটা প্রথম আমার টার্গেট হচ্ছে মেয়েরা, মহিলারা, মেয়েরা বলতে মহিলারা আর কি, মাতৃজাতিরা। এবং সেইটার মধ্য দিয়ে তাদেরকে প্রথম ক্যাপচার করা, যেটা এখন হচ্ছে, আমরা দেখছি নানান ভাবে নানান শিবির তৈরি হচ্ছে, নতুন নতুন শিবির তৈরি হচ্ছে, এবং যেখানে যেই শিবিরে বিরোধী রাজনৈতিক দলের অনেকেই, বড় বড় নেতাদের ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে তাদের অজান্তেই, এবং সেখান থেকেই তাদেরকে মোল্ড আপ করা হচ্ছে নীলাদ্রি। তাদের মানসিকতাকে শুধুমাত্রই এমনই করা হচ্ছে যে শুধু একটা নির্দিষ্ট জাতি, কিন্তু আর কিছু না। নারীরা তো অনেক বেশি শক্তিশালী, এবং এখনকার যুগে এই সময়ে নারীরা তো অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে কি বলবো, মানে প্রায় সব ক্ষেত্রেই অনেক এগিয়ে রয়েছে। কিন্তু তাদেরকে কি অত বেশি ক্যামোফ্লেজ করা যায়, বা তাদেরকে এত মডিফাইড করা যায়? আমার তো মনে হয় যে শুধুমাত্র এখানে আলাদাভাবে না দেখে সমস্ত মানুষ, মানে মানুষ শুধু নয়, প্রাণীকুল একটা থ্রেটের মুখের সাথে, নারী জাতি বা গরিব বড়লোক ইত্যাদি ব্যাপার নয়, সামগ্রিক ব্যাপারটাতে দেখছি একটা অন্যদিকে পরিচালিত হচ্ছে। এবং আমরাই তার সব থেকে প্রধান কারণ। এবার সেই কারণ মানে ফলাফল যখন আমরা ভোগ করি, তখন হয়তো আমরা ভাবি যে ওই পিরামিড স্ট্রাকচারের মতো নিচের তলার মানুষগুলো একদম সেই
তৃণমূল স্তরের মানুষগুলো সব থেকে বেশি এফেক্টেড হচ্ছেন। কিন্তু তখন দেখা যায় যে একটা এর শীর্ষবিন্দু রয়েছে, তখন আমরা শীর্ষবিন্দুকে ডেকে দিতে চেষ্টা করি, বা নিচ থেকে ওপরের দিকে আমার ঠিক ওপরে যিনি আছেন তাকে ডেকে দিই, তিনি আবার তার ওপরের জনকে ডেকে দেন। অর্থাৎ এই যে পিরামিড স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমাদের তৈরি করা। আমরা আসলে যখন সম্পূর্ণটা একটি চাতালের মতো একটি সমতল ছিল, সেই সময় আমরা প্রথমে পিরামিড স্ট্রাকচারটা নিজেরাই তৈরি করেছি, এবং তারপরে সেই ভার খুব স্বাভাবিকভাবে একটা পিরামিডের ভার তার বেসকে নিতে হবে। আমরা সেই বেস হিসেবে যখন সেই ভার নিতে পারি না, তখন আমাদের বিভিন্ন রকম কারণ এবং সম্ভাবনার কথা আমরা খুঁজে বেড়াই। কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হয়, প্রত্যেকটি বছরের শেষে গিয়ে আরো বেশি করে মনে হয় আমরা যে পরিস্থিতিতে পৌঁছচ্ছি, একটি আশা থাকে যে প্রত্যেক কিছুরই একটি চরম সীমা থাকে, তারপর তা থিতিয়ে পড়ে। কিন্তু এই আশাবাদের পাশাপাশি, এই আশাবাদ যখনই আমাদের আসবে, তখন আমাদের আর কিছু কাজ করতে ইচ্ছে করবে না, যে এর মোকাবিলা কিভাবে পজিটিভ কিছু হবে। কিন্তু এর মোকাবিলা করবার জন্য আমাদের বোধহয় প্রত্যেকেরই আরো বেশি করে জানা দরকার, বোঝা দরকার আমাদের নিজস্ব অবস্থান। বাইরের মানে ওপরের দিকের অবস্থান সম্পর্কে আমরা বুঝতে আগ্রহী, আমাদের নিজস্ব অবস্থানটুকু প্রত্যেকে যদি নিজেদেরটুকু বুঝে, শুধু নিজেদেরটুকু গুছিয়ে নিতে পারেন। আমার এই কথা শুনে প্রত্যেকে বলবেন যে আপনি স্বার্থপরের মতো কথাবার্তা বলছেন, কিন্তু আসলে প্রত্যেকটি মানুষ দায়িত্ব কর্তব্য তো আছে, প্রত্যেক নিজস্ব একটা দায়িত্ব রয়েছে দেশের প্রতি। আমাদের সংবিধানে সেগুলো উল্লেখ আছে যে আমরা দেশের সংবিধান থেকে শুধু দাবি করব কি পাবো, কিন্তু আমারও তো কিছু কর্তব্য আছে। অর্থাৎ দেশের প্রতি, সমাজের প্রতি, আমার রাজ্যের প্রতি, আমার এই ঘরটার প্রতি কিছু একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্বটুকু আমরা কি সঠিকভাবে পালন করছি? তারপর আমরা যে সবসময় যে বলা পড়ে না যে তোমার দিকে আঙুল তুলছি, বাকি 3টা আঙুল কিন্তু আমার দিকে আছে। অর্থাৎ এই আঙুলগুলো কিন্তু সবসময় তোলাটা যে সঠিক দায়িত্বশীল লোকের পরিচয়, এটা কিন্তু বলা যায় না। যাই হোক, অনেক গভীর আলোচনায় ঢুকে গেছিলাম। এই বিষয়ে একটা গোটা দিনও আলোচনায় শেষ হবে না, এটা ঠিকই। আবার চলে আসছি আজকের এই পরিপ্রেক্ষিতে। গোটা বৎসর গেল, ধরো একটা জীবনের কথা যদি বলি, গোটা জীবনটা যদি একটা বৎসর বা একটা ইয়ার ধরি, সেখানে ধরো আমি তোমাকে কোনো কমিটমেন্ট করেছিলাম যে আমরা দুজনে একসঙ্গে পথ চলবো, কিন্তু দেখা গেল জীবনের মধ্যগগনে এসে তুমি অনেকটা পথ এগিয়ে গেছো, এবং সেখানে আমার সঙ্গে কোনো একটা জায়গা তোমার দেখা হলো। তখন দেখলাম তুমি যে পথে এগিয়ে গেছো সেখানে আমি অনেক পিছিয়ে আছি, কিন্তু আমার পিছনো নয়। সেই পরিপ্রেক্ষিতে একটি গান, দুটো বন্ধুর। সেদিনের মিটিংয়ের মাইক, সেদিনের কলেজের স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, বেঠিক সিদ্ধান্তের পক্ষে আজকের মাপা পদক্ষেপে সেদিনে কালে কাছে দেখে জানির বান কি সুখে রয়েছে প্রাণ, দেখে জানির বান কি সুখে রয়েছে প্রাণ। এই যে গানটার মধ্যে যে গল্পটা রয়েছে, গল্পটা কিন্তু প্রত্যেকের কাছে আছে। আমরা তো সবাই অনির্বাণ, তাই না? আমরা সবাই অনির্বাণ। জীবনের শুরুতে অনেক গল্প নিয়ে আমরা কিন্তু পথ চলা শুরু করি। এই যে শুরু হলো আমাদের জীবন, এই কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় প্রফেসর হবে, কিন্তু জীবন সায়ান্নে যখন আমরা এসে দাঁড়াই, তখন কিন্তু দেখা যায় যে প্রত্যেকের পথ ভিন্ন ভিন্ন ভিন্ন, কোথায় কে হারিয়ে গেছে। অ্যাট দ্য এন্ড অফ লাইফ যখন আমাদের যখন দেখা হয়, তখন জীবনের অঙ্ক মিলাতে গিয়ে দেখি কে কতটা এগিয়েছি। কিন্তু জীবন কতটা সার্থক তখনই বোঝা যায় যখন আমরা মানুষের কল্যাণে থাকি, মানুষের হিতার্থে থাকি, তাই নয়? একদম খুব মানে জীবনের শেষ কথা। বৎসর পেরিয়ে যাবে, বৎসর কিন্তু এগিয়ে যাবে। 26 পর 27 আসবে, নতুন একটা সরকার গঠন হবে হয়তো, বা নতুন কোনো মানুষের জন্ম হবে, মৃত্যু হবে, আমরা থাকবো না এক সময়, কিন্তু জীবনের হিসাবগুলো থাকবে। বছরের এই হিসাবগুলোকে সার্থক করে তোলাই হচ্ছে জীবনের মূল। আমরা একেবারে শেষ জায়গায় এসে গেছি। মৌপিয়া,
তোমার কাছে আসি, তুমি একটা গান শোনাবে, কিন্তু তার আগে কল্যাণদার কাছে আসি। তুমি প্রস্তুতি নাও পরের গানটি শোনানোর জন্য। কল্যাণদা, এই যে তুমি যে কাজের সঙ্গে যুক্ত, বা নীলাদ্রি যে কাজের সঙ্গে যুক্ত, প্রফেশনের কথা বলছি না, ভালো লাগার জায়গা থেকে, প্রফেশন তো একটা আমাদের দায়বদ্ধতা, তাই না? রুটি রোজগার বা পেটের অন্ন জোগানোর একটা দায়বদ্ধতা। ঠিক। কিন্তু যে ভালো লাগার জায়গাতে জীবনে তুমি যে কাজটা করছো, তুমি স্যাটিসফাইড? মানে তুমি তোমার এই জীবনের হ্যাঁ, এই মুহূর্তে এসে সেটাই বুঝতে বলছি। পেরেছো নিশ্চয়ই? না, মূলত দেখ, আমি ছোটবেলা থেকেই আমার একটু না ট্র্যাক চেঞ্জ হয়েছে। আমি ছোটবেলায় আর কি, মানে ধর 10 পর্যন্ত বা 11-12 পর্যন্ত আমি মূলত ছিলাম খেলোয়াড়, প্লেয়ার। আমি ডিস্ট্রিক্ট টিমের দুটোতেই ক্যাপ্টেনশিপ করেছি, ফুটবলেও এবং ক্রিকেটেও। আচ্ছা। ঠিক আছে, কিন্তু 11-এর পরে আমি সেটা, আমাকে সেই ট্র্যাকটা আমার চেঞ্জ করতে হলো নানান কারণে। অনেকগুলো কারণ আছে তার মধ্যে, তো কারণগুলো অতটা ইয়ে নেই। তার মধ্যে একজন কারণ হচ্ছে তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। অনেকেই জানেন যে আমাদের আদি বাড়ি যেটা, সেটা তুফানগঞ্জ। আদি বাড়ি তুফানগঞ্জ। তো তুফানগঞ্জে আমাদের একটা জমিদারের বাড়ি আর কি, 2 বিঘার উপর আমাদের জমি সেই সময় ছিল। আমরা প্রায় একসাথে পাত পড়তো প্রায় 36-37 জনের। আচ্ছা। একই রান্নাঘরের দাওয়ায়। যাই হোক, তো সেইখানে প্রত্যেক বছর আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি, সেখানে উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ভারতবর্ষের বড় বড় নাট্য পরিচালকরা সেখানে নাটক করতে আসতেন। বিরাট গ্যালারি হতো, সার্কাসের মতো গ্যালারি, সার্কাসের মতো প্যান্ডেল, এরকম। তো সেখানে প্রত্যেক বছর তারা প্রোডাকশন করতে আসতেন। এবং সেই সময় তুফানগঞ্জে কোনো হোটেল ছিল না, এবং তুফানগঞ্জের শহরের মধ্যে আমাদের বাড়ি হচ্ছে সব থেকে বড় বাড়ি, এবং অনেক ঘর, অনেক কিছু, যা হয়। তো সেই সমস্ত উৎপল দত্ত, সেই সমস্ত শিল্পীরা, শোভা সেন, এরা তখন আমাদের বাড়িতেই থাকতেন। আচ্ছা। সেই সময়টা তো উৎপল দত্ত, শোভা সেন এরা তো ছিলেন, যাত্রা করতে আসতেন তখন। পিএলটি, উৎপল দত্ত যাত্রা, সবার একদম মেরুন ব্লেজার, হোয়াইট শু, হোয়াইট প্যান্ট, প্রত্যেকের নামতেন, বিরাট ব্যাপার তাদের আর কি তখন। অজিতেশ বন্দ্যোপাধ্যায় তারও আগে কোনো একটা বছরে, আমি তখন হয়তো 7-8 বা 9ই হব খুব বেশি, আমাকে আমার বাবা বললো একটা এত বড় একটা কাঁসার বাটি, তার মধ্যে ভর্তি সর্ষের তেল দিয়ে, বললো যে ওই ঘরে দিয়ে আয়। তো আমি জানি না তখন, ওরা রাত্রিবেলা বোঝার কথা নয় যে না, জানি না কারা রয়েছে। হ্যাঁ, কারা রয়েছে, এবং রাতে আসছে তখন। আমরা ততক্ষণে আমি ভাইটাই, আমার সব বোনেরা মিলে ঘুমিয়ে পড়েছি আর কি, তখন ওরা ঢুকেছে। তো ওই বাটিটা নিয়ে না আমি দরজাটা খুললাম। আমি দেখার পরে আমি মানে চমকিত। ও মানে তখন তুমি চিনতে ওদের, মানে ফেস গুলো তখন পরিচিত? না, চিনতাম না। ওই বিরাট শরীর, আচ্ছা, বসে আছে, বুঝলি তো, বসে আছে এই সাথে নিচে মাদুরে বসে আছে, বিছানা থেকে নেমে মাদুরে বসে আছে, এরকম করে বসে আছে। তখন সকালে শরীর চর্চা করছে আর কি, যা হয়। আমার দরজা খোলার পর আমাদের তাকালো, নাম কি? আমি শেষ। অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আমি শেষ। হ্যাঁ, আমার তেল ফেল, আয় আয় রাখ। রাখার পর নিল, করলো, আমাকে একটু পিঠে লাগিয়ে দে। এই হচ্ছে আস্তে 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 আমি বুঝতে পারলাম তোমার গ্রুমিংটা হয়েছিল এইভাবে। ভীষণই, এবং অত্যন্ত থ্রিলিং একটা স্টোরি রয়েছে। এই স্টোরি নিয়ে আমরা অবশ্যই নিশ্চয়ই কোনো নতুন, তারপরে ওই যে প্রসঙ্গে তুই বললি, আসলে তুমি কি স্যাটিসফাইড এটা? একদম। তো যাই হোক, আমার তখন থেকে কিন্তু জার্নিটা স্টার্ট হয়ে গেল, সাথে ফুটবলটাও চলছে, নাটকটাও চলছে, এই করতে 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 11-12 এসে পুরো ফুটবলটা বন্ধ হয়ে গেল আর কি, বন্ধ হয়ে গেল। একটা চোট লাগলো, চোটের কথা এখানে আমি বলবো না, সেটা অন্য প্রসঙ্গ আর কি। তো সেটার পরে আমি পুরোপুরি থিয়েটারেই আসলাম। এবার থিয়েটারে আসার আমি খুব স্যাটিসফাইড হওয়ার জন্য আসি নাই, কিন্তু মনের খিদা, আমার ভালো লাগতো। আচ্ছা, এখনো ভালো লাগে। আসলে তো যে
অতৃপ্তি, সেটাই তো পরবর্তী কাজটার দিকে এগিয়ে নিয়ে যায়। তোমার কি মনে হয়, তাই নয় কি? একদম একদম তাই। এবং আমার প্রত্যেকটা পিছনের থিয়েটার, আমার তৈরি করা পিছনের থিয়েটার আমার একটাও ভালো লাগে না, এবং দ্বিতীয়বার আমি সেটা করতে হবে, একদম ওটাও তাই। জানে। এবং এই অতৃপ্তি থেকেই কিন্তু শিল্পী এগিয়ে যায়, এবং প্রতিটি শিল্পী বলে যে এই অতৃপ্তি না থাকলে নাকি শিল্পী হওয়াই যায় না, এবং এটা এটা থাকা উচিত। এই খিদে, অর্থাৎ আমি যদি স্যাটিসফাইড হয়ে যাই তাহলে তো আমার পরবর্তী কাজ করতেই পারবো না, তাই না? একদম একদম। আমি একটা গান গেয়ে আমি যদি বলি বাহ আমি কি ভালো গান গেয়েছি, দারুণ গান গেয়েছি, এটা তো হতে পারে না, কারণ এই গানটাকে আমি আরো 100 গুণ বেশি ভালো গাইতে পারি। এইটা তুই পারার একটা খুব ভালো বলেছি। এইটা আমাকে বলছে তোমার বই তুমি পড়ো। আমি বলি, আমার বই আমি বলবো কেন, আমি তো জানি ওটার মধ্যে কি লিখছি। আমি তো বইটা নিলাম, নিয়ে আমি দেখলাম বাহ দারুণ লিখতো, কি লিখলাম, ওহ, এই স্যাটিসফ্যাকশনটা যদি মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, হয় কোনোদিনও। ফলে প্রতিটা বছর আসবে আমাদের নতুন নতুন ভাবে চক আউট করতেই হবে। এমন না একটা জীবন কেটে গেল মানে একটা বছর কেটে গেল মানে জীবনের হয়ে গেল, যাক বাঁচা গেল। বাপি, এমন নয়। আমি একটা অনুরোধ করবো, নীলাদ্রির এই শ্রমণ ও কীর্তন থেকে একটা কবিতা অন্তর্ভুক্ত। অবশ্যই। না তার আগে একটা ছোট্ট করে নীলাদ্রির কাছে একই প্রশ্ন রাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে তুমি কবিতা লিখে বা তুমি কি একই গতিতে, মানে যে ইচ্ছা নিয়ে তুমি ছোট থেকে বড় হয়েছো সেই খাতেই কি বইছো, নাকি না তোমার খাত পরিবর্তন হয়ে গেছে? বারবার করেই খাত পরিবর্তন হয়। আসলে আমরা উত্তরে থাকি, এটা আরো বেশি ভালো করে আমাদের বোঝার বিষয়, যে নদীর পার্বত্য গতিপথে কোনোভাবেই আমরা একটি সরল রেখা দিয়ে নদীটিকে টেনে আনতে পারবো না। নদীটি যখন যায়, যেখানে বাধা পায়, তারপর থেকে দুটো করে ভাগ হয়ে যায়। এইভাবে নদী আস্তে আস্তে তার যে রুটে আগের বছর ছিল, এবছর হয়তো সেই রুটে আমরা উত্তরে থাকি জন্য কি আমাদের খাতগুলো বারবার পরিবর্তন হয়ে যায়? বা অবশ্যই। এবং এইটাও ওই নীলাদ্রির প্রসঙ্গক্রমে আমিও একটা কথা বলি, এইটা একটা বিখ্যাত সমাজবিদ্যার একটা বিখ্যাত লাইন আছে, বিখ্যাত লাইন আছে, কথা আছে, যেটা একই নদীতে দুইবার স্নান করা যায় না। একদম খুব পরিচিত একটা খুব প্রবাদ, এবং এটা বিখ্যাত সোশিয়োলজির এটা খুব একটা জরুরি কথা। হ্যাঁ, এবং নীলাদ্রি হয়তো বা আমরা সবাই সেটাই বিশ্বাস করব, যে সত্যিকারেরই আমরা যারা নীলাদ্রিও লিখতে লিখতে যখন বুঝতে পারে যে আমাদের প্রত্যেকটা খাত পরিবর্তন হচ্ছে, তার মানে ওইটাই আমরা একই নদীতে দুইবার স্নান করতে পারি না, আমার নতুন জলে আমাদের আসতে হয়, নতুন জলে, বারবার নতুন জলে। তাহলে আমরা শ্রমণ ও কীর্তন থেকে নীলাদ্রির একটা কবিতা শুনি। বেশ, এখানে দুটো কবিতা আমরা মাননীয় দর্শকদের বলছি যে আজকের এই আনন্দ সন্ধ্যায় বিষাদ নয়, কারণ নতুন নতুন বছর আসবে, কিন্তু কাজ করে যেতে হবে। সিকন কোচবিহার সিকনের পক্ষ থেকে আজকের এই বিশেষ আড্ডায় আমরা আমাদের মাঝে পেয়েছি, আরেকবার পরিচয় করে দিই, প্রখ্যাত নাট্যকার, লেখক এবং সাংস্কৃতিক কর্মী কল্যাণময় দাস রয়েছেন, নীলাদ্রি দেব রয়েছেন, একালের বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি, আমার সাথে রয়েছে মৌপিয়া ঘোষ, এবং আমরা সকলে মিলে, এবং আপনারা সকলেই রয়েছেন। আমরা কিন্তু এই আড্ডার মধ্য দিয়ে আপনাদেরকে একটা বার্তাই দিতে চাই, একটা আবেদনও রাখতে চাই, জীবনে কখনো হেরে যাওয়া নয়। একটা বছর হয়তো আপনার ব্যর্থতায় কাটলো, কিন্তু নেক্সট ইয়ারে আপনার সে ব্যর্থতা কিন্তু অনেক পজিটিভ ভাইবসে পরিণত হতে পারে। ফলে জীবনে হেরে যাওয়া নয়, কখনো পিছিয়ে থাকার চিন্তা নয়। আমরা এই বার্তা নিয়েই আজকের এই বৎসরের শেষে আড্ডায় মেতে উঠেছি। নতুন বৎসরে আসুন না, আমরা সকলে মিলে হই হই করে আবার নতুন করে বাঁচি। চলো, আমি বাপিদার কথার সূত্র ধরেই একবার কিন্তু ওর কবিতার পরে কিন্তু আমরা একটু পিকনিকের কথা বলবো। হ্যাঁ অবশ্যই। বাপিদার কথা নিয়ে আমি একটা ছোট কথা বলি, যে ব্যর্থতার কথা এলো বলে আসলে আমাদের কোনো কাজই ব্যর্থ নয়, আমাদের প্রত্যেকটি কাজই আসলে একটি অভিজ্ঞ হয়ে ওঠা। আসলে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। একদমই। আমাদের প্রত্যেকজন মানুষ বা প্রত্যেকটি ইউনিট, আমরা যতটুকু পৃথিবীর গায়ে ছাপ রাখতে পারি বা চেষ্টা করি, তাই কিন্তু থেকে যায়, কোনো কিছুই মানে ফেলে রাখার মতো নয়। আমি এই কবিতা বই শ্রমণ ও কীর্তন, এখানে দুটো কবিতা রয়েছে, 28টি করে শীর্ষকে। শ্রমণ পড়ছি। বুদ্ধতে ব্রাহ্মণ লেগে আছে, ব্রাহ্মণে বুদ্ধ, কি পরিমাণ নত হলে শেখা যায় বুদ্ধ থেকে ব্রাহ্মণের সাঁকো। রোজ বৃত্ত পথ ছুঁয়ে কেউ হাজির হবে বোধি গাছ তলা, যাতায়াতের প্রশ্ন চিহ্ন ছাপ রহস্যের প্রাচীন পোশাক। বাহ বাহ বাহ, কি প্রাসঙ্গিক কবিতা। কীর্তন, এটা দ্বিতীয়, দুটো কবিতাই রয়েছে। কীর্তন তার প্রথম শীর্ষক। রাধা প্রেমে সম্পূর্ণ শরীর নুয়ে আসে, ছুটে যায় জগন্নাথে,
আলিঙ্গন বড় মায়া, দীর্ঘদিন সুতো বাঁধা বেঁধে তাঁতের শরীর, খুঁজে পাই যতটা মিহি আঁচল কলকা জমিন। মূলত খুব সুন্দর। বুদ্ধদেব এবং শ্রী চৈতন্যদেব এই দুজনকে বা দুজনের জীবন কাজ সবটাকেই এই এর মধ্যে শ্রমণ এবং কীর্তন দুই কীর্তনের পর্বে মধ্যে রাখবার চেষ্টা করা। প্রথম কবিতার শুনে আমার অনেক কিছুই বলার ইচ্ছা হচ্ছে, যাই হোক এখন আর সে প্রসঙ্গে নাই গেলাম। কিন্তু আমাদেরকে কিন্তু পাল্টাতে হবে। আমরা কিন্তু একটা জায়গায় এক বজ্ঞা হয়ে থাকলে চলবে না যে আমারটাই সেরা। অন্যদেরও তো সেরা থাকতে পারে অবশ্যই। সব ক্ষেত্রেই। আপনি একটু আপনারা সবাই বুঝে দেখবার চেষ্টা করুন যে আমি সেরা, আমারটাই সেরা, আমার যা আছে সবটাই আমার সেরা। অন্যের ক্ষেত্রেও সেরা থাকতে পারে, সেটাকেও গ্রহণ করা উচিত আমাদের সকলের। সেই উদারতা, সেই প্রেম আমাদের যদি না থাকে তাহলে এই জীবন কিন্তু ব্যর্থ। ঠিক। আমরা যে একেবারে আড্ডার শেষ মুহূর্তে চলে এসেছি। আড্ডার পিকনিকের কথা বলছিলে, পিকনিক অবশ্যই হবে, আজকে রাতেই হবে হয়তো। সেখানে আমরা সবাই যাব। পাখি না পশু সেটাও থাকবে। হ্যাঁ, না পাখি পশু তো আছেই। মানে পাখিটা আমি ঠিক অতটা ইয়ে করি না, পশুটাই পছন্দ prefer। করি না, মানে যদিও হাঁসের মাংস পছন্দ করি। একদম। যাই হোক, আমরা চাই, যাই হোক, আমাদের যে ছোটবেলা আর কি, হ্যাঁ, হ্যাঁ। ছোটবেলায় যে পিকনিক, এই বছর শেষের পিকনিক, সেটা কিন্তু অদ্ভুত ছিল। তোরাও হয়তো মানে কিছুটা, আমাদেরও তাই হয়তো তোরা তুমি হয়তো যেটা বলবে হয়তো মিলে যাবে। কিছুটা পেয়েছিস ওই চাল দিয়ে, ইয়েস, মানে একটু চাল চুরি করে নিয়ে ও যাওয়া চাল বাড়ি নিয়ে থেকে। আসলো, ও একটু ডাল নিয়ে আসলো, দুটো আলু নিয়ে আসলাম। ও আলু নিয়ে আসলো, ও একটু তেল নিয়ে আসলো। আবার তেল আনবে কিসের মধ্যে জানিস তো? হোমিওপ্যাথিক শিশির মধ্যে। হোমিওপ্যাথিক শিশির মধ্যে তেল না, সরষের যার তেল। কিছু আনার পথে আর নুন নিয়ে আসতে। আর এবার নুন। দেখা হলো মানে শেষে দেখো নুনের পরিমাণে বেশি হয়ে বেশি যাচ্ছে চালের থেকে। বুঝলো? এবং যারা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যাদের পরিবার একটু বিত্তশালী, তারা হচ্ছে আনবে হাঁসের ডিম। হ্যাঁ, ডিম। আর আমাদের ছোটবেলাটা হাঁসের ডিম ছাড়া আর কিছু ছিল না। হাঁসের ডিম আর ডিম মানে হচ্ছে মুরগির ডিম। পাঠার মাংস দিয়ে পিকনিক, এরকম এরকম আর কি। হ্যাঁ, মুরগির ডিম। তবে বেশিরভাগ সময় আমার ছোটবেলাটা আমি মনে পড়ে যা, তাতে করে ওই ডিমের কারি আর হচ্ছে মুসুরির ডালের খিচুড়ি। আচ্ছা, বুঝছিস তো, তার মধ্যে কোনো একজন দিদি বা পিসি এসে ওগুলো রান্না করে দেবে। হ্যাঁ, বুঝছো, পিসির খুব আনন্দ। তার মানে অনেকগুলো বাড়ির থেকে যে অল্প অল্প করে ভিন্ন ভিন্ন চালগুলো এলো, বললাম কি অদ্ভুত ভাবে, সেটাও তো বহুস্বরের কথাই বলছে। বহুস্বরের কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই মিলে একটা প্রেমের গান দিয়ে শেষ করি। সবার পজিটিভ কাটুক আগামী বছর, এই প্রার্থনা সকলের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বললাম দেখা দাও। আমারও পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমারই পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সে তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। দেখো বললাম না, বাহ, সুন্দর। এই যেখানে এক প্রেমিককে হয়তো বলছি যে তুমি যে আমার, কিন্তু আমরা যদি বৃহত্তর ক্ষেত্রে দেখি, প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যেকের। নিশ্চয়ই, নিশ্চয়ই। এই প্রত্যেকেই আমরা প্রত্যেকের জন্যই কিন্তু এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড টিকে রয়েছে। একদমই তাই। এই প্রত্যেকের মধ্যে কজন আর খারাপ লোক বলুন? মেজরিটি হচ্ছে ভালো মানুষ। এই ভালো মানুষগুলোকে নিয়ে আমরা বেঁচে থাকি। যারা খারাপ আছে তাদেরকে দূর করে দিই না আমাদের কাছ থেকে, তাহলেই তো আমরা ভালো থাকবো বলুন। আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য বাঁচি, ভালোভাবে বাঁচি। নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। কোচবিহার সিকনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে
আজকের এই বর্ষ শেষের আড্ডা আমরা শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, একদম। বিদায় নিচ্ছি। প্রত্যেককে ধন্যবাদ।